নয়ন স্বপন, প্রধান নির্বাহী কর্মকর্তা, গালফ সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। আমরা রংপুর মেডিকেল কর্তৃক আহ্বানকৃত দরপত্রে গত 22-23 অর্থ বছরের আউটসোর্সিং পদ্ধতিতে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের দরপত্রে অংশগ্রহণ করি এবং দরপত্রের সকল শর্ত অনুযায়ী আমরা ফুলফিল করে আমরা সফলতম দরদাতা হিসেবে বিবেচিত হই। যখন আমরা কারিগরিতে সফলতম বিবেচিত হই তখন থেকে আমরা ওখানে জৈনিক আশিকুর রহমান নয়ন, ওখানকার রংপুর মেডিকেলের কি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পরিচয় আমার কাছে ফোন দিয়েছিলেন। তো উনি আগে তখনই আমাদেরকে বলছেন যে ওর সঙ্গে যদি আমরা মীমাংসায় না হই তাহলে আমরা মেডিকেলে ঢুকতেও পারবো না, কাজও করতে পারবো না এবং রংপুরে আমরা আসতেও পারবো না। পরবর্তীতে কে এই নয়ন এই সম্পর্কে আমরা অবহিত হই যে নয়ন তৎকালীন সময় যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন এবং সে বিশাল একটা সন্ত্রাসী সাম্রাজ্য গড়ে তুলছে। তার সম্পর্কে যখন জানতে চাই দেখি যে সে তৎকালীন সময় তার সহকর্মীদেরকে হত্যা করছে, করে তার প্রতিপত্ত বিস্তার করছে এবং যখন আমরা মেডিকেলে ফাইন্যান্সিয়াল অফার খুলবে তখন আমরা যা আমরা বাধাগ্রস্ত হই, তখন নয়নের মাধ্যমে আমরা ওখানে বাধাগ্রস্ত হই, নয়নের লোকজনের গন্ধের মাধ্যমে। তখন নয়ন আমাদেরকে অফার করে যে আপনি যদি আমাদের সঙ্গে ইসে না হন, সমঝোতা না আসেন, তাহলে রংপুর মেডিকেল আপনি ঢুকতে পারবেন না, এলাকাও আসতে পারবেন না। পরবর্তীতে আমাদের কাজের স্বার্থে আমরা একটু অত্যন্ত কৌশল অবলম্বন করি এবং তৎকালীন সময় আমি তৎকালীন পতিত শাসক আমার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পত্র ইস্যু করে আমাকে মিথ্যা মামলা জড়ায় দেয়। আমার একসময় অফিস ছিল পল্টনে, তখন আমাকে পল্টনে গাড়ি পোড়া মামলা জড়ায় দেয়। সেখান থেকে আমার শত্রুপক্ষরা ওই গাড়ি পোড়া মামলা রেফারেন্স দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 18 সালে আমি যাতে করে কোনো ব্যবসা অংশগ্রহণ না করতে পারি, আমরা তৎকালীন সময় একটা সিভিল অ্যাভিয়েশনের মাধ্যমে আমরা ঢাকা এয়ারপোর্টে ক্লিনিং সার্ভিসের কাজ পেয়েছিলাম। তখন ক্লিনিং সার্ভিসের যেই ঠিকাদার ওখানে আছে সে এই গাড়ি পোড়া মামলার কাগজ দিয়ে তার এক আত্মীয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার মামলাটা হাইকোর্টে স্টে করা আছে। তারপরেও সেখান থেকে ওনারা সেই স্টে আদেশ এবং হাইকোর্টের আদেশ উপেক্ষা করে আমার বিরুদ্ধে একটা বেআইনি চিঠি সে প্রেরণ করে সিভিল অ্যাভিয়েশনে। তো সেই চিঠি রেফারেন্স দিয়ে আমার কাজটা আমার ওয়ার্ক অর্ডার ইস্যুকৃত ওয়ার্ক অর্ডারটা বাতিল করে দেয়। সেই চিঠি নিয়ে শত্রুরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা যেখানে যেখানে কাজ করতাম সব জায়গায় এই কাগজপত্রগুলি সরবরাহ করে আমাকে ক্ষতি করতে। এই চিঠি নয়ন আমার এন্ট্রি পক্ষের মাধ্যমে পেয়ে যায়। তখন বলছে যে আপনি বিএনপি করেন, আপনি গাড়ি পোড়া মামলার আসামি, আমরা এলাকার যুবলীগের নেতা, এই এলাকা আপনি কীভাবে কাজ করেন সেটা দেখে নিব। পরবর্তীতে নয়নের চাপে এবং যখন দেখলাম যে সে প্রতিপত্তিশালী এবং দেখলাম যে হসপিটালের কর্তৃপক্ষ তার কাছে জিম্মি, তখন তার সঙ্গে আমাদের সমঝোতা এবং ওই সময় আমাদের থেকে কাজ নেওয়ার জন্য সে টেন্ডার কমিটিকে টাকা দিতে হবে, না দিলে আমি কাজ করতে পারবো না, আমার জামানত বাজেয়াপ্ত করে দেবে, এই সেক্টর বলে ওই সময় আমার থেকে টাকা পয়সা নেয়। তো পরবর্তীতে যখন আমরা লেটার অফ ইন্টেন্ট পাই এবং চুক্তি সম্পাদিত হওয়ার পরে আমাদের টেন্ডার আহ্বান করছিলেন তৎকালীন মেডিকেল কর্তৃপক্ষ 141 জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে। যখন এটা আমরা কার্যাদেশ পেয়ে যাই, ওদের সঙ্গে সমঝোতা হই, তারপরে এটা যখনই তারা টেন্ডার অনুমোদনের জন্য এই যে টেন্ডার কার্যক্রমের পরবর্তী অনুমোদনের জন্য ডিজি হেলথে পাঠায়, ডিজি হেলথ একটা গ্রাউন্ডস দিয়ে 17 জন সিকিউরিটি কমিয়ে দেয় যে এটা বলছে যে তারা আনসার থেকে নিতে হবে। তখন আমাদের সঙ্গে চুক্তি হয় 124 জনের। 124 জন যখন জনবল আমরা সরবরাহের জন্য প্রস্তুতি নেই, তখন নয়ন বিভিন্ন লোকজন দিয়ে তার প্রায় 80 জন লোক আমাদের এখানে জোরপূর্বক ঢুকায় দেয় এবং মেডিকেলের যারা কর্মরত ছিল, তারপরে তৎকালীন মেডিকেল স্থানীয় ওখানকার মহানগরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এরা দেয় 20 জন, আমরা মাত্র 19-20 জন লোক ওখানে আমরা সরবরাহ করতে পেরেছি। পরবর্তীতে আমরা দেখলাম নয়ন প্রায় 200-র কাছাকাছি লোক সে আমাদের প্যাড সিল সাইন জাল করে ওখানে ঢুকায় দেয় এবং সে ড্রেসও বানায় দেয়, যেগুলো আমাদের কোম্পানির মনোনীত ড্রেসও না এবং এই লোকগুলিও আমাদের না। তো এইভাবে এই বিষয় নিয়ে আমি নয়নের জিজ্ঞেস করি যে ভাই লোকগুলি ঢুকাইছেন, আমাকে সে আর উল্টা হুমকি দিয়ে বলে যেগুলি তো আপনার দেখার বিষয় না, এটা মেডিকেলের সঙ্গে আমরা বুঝবো।
তৎকালীন সময় পরিচালকের মধ্যে পরিচালক একজন যায় একজন আসে, এইভাবে ওখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তো এইভাবে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ যদি ওখানে যেত, আমার কোনো ম্যানেজার অপারেশনস ওখানে গেলে, এই নয়ন ওখানে ওয়ার্ড মাস্টার হিসেবে তার ভগ্নিপতিকে ওখানে দিয়ে রেখেছেন, কি কামরুল হাসান নামে একজনকে দিয়ে রাখছেন। এবং নয়ন যে 200 প্রায় কাছাকাছি লোক দিয়েছেন আমাদের সাইন জাল করে ভুয়া দিয়ে আমরা জানতে পারলাম যে এদের হাতে নিয়োগপত্র। তো এই বিষয়টি অবশ্যই আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে না। যখন আমরা বেতন বাজেট পাস হয়েছে অর্থবছর 23-24-এ বেতন দিতে যায়, দেখি যে ওখানে শত লোক। তো আমরা এরা বললাম যে এরা বলে যে নয়ন সাহেব ঢুকাইছে। নয়ন সাহেবের জিজ্ঞেস করে সে বলে যে আমরা বিভিন্ন নেতা কর্মীদের এই সেই মানে তার সত্যটা মানে আড়াল করে সে তার মতো করে বলছে যে আপনার বেতন নিয়ে টেনশনের দরকার নেই, আপনি বিল দাখিল করেন, আমরা এগুলো দেখব। পরবর্তীতে যখন এই বেতন ভাতা দিয়ে এটা আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী বেতন দেবে সেবা ক্রয়কারী কর্তৃক সেবা প্রদানকারী নিজ-দলীয় ব্যাংক হিসাবে। এক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে সেবা প্রদানকারীকে, সেবা ক্রয়কারীকে। সেবা ক্রয়কারী হল রংপুর, এক্ষেত্রে রংপুরের মেডিকেল কর্তৃপক্ষ। সেবা প্রদানকারী হলো যিনি এমপ্লয়ি সে, আর সেবা সরবরাহকারী হলো আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন সেখানে ওনারা যখন আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী 124 জনের তালিকা দেখে ওনারা বেতন মেডিকেল কর্তৃপক্ষ তাদের বেতন ডিসবার্স করে দিয়েছে। ইতিমধ্যে আমার কাছে এলিগেশন আসলো, বিভিন্ন ছেলেপেলেরা আমার কাছে ফোন করে বললো যে স্যার আমাদের থেকে 3 মাসের বেতন সে বলছে অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে, তা মানে আমরা যখন বেতন নেবো ওনার লোক দাঁড়ানো থাকবে, ওই যে নয়নের প্রেতাত্মা ওর ভগ্নিপতি ওই ওয়ার্ড মাস্টার, ওর নাম হলো কামরুল হাসান না কি যেন, তো উনি আর ওনার এই বিষয় নিয়ে যখন এই যে আমার জনবলরা আমার কাছে কমপ্লেন করলো যে এই নয়নরা আমাদের থেকে 3 মাসের বেতন গত অর্থবছর 22-23-এ এবং প্রতি মাস হিসাবে 12 মাসে থেকে 36,000 টাকা করে 3,000 টাকা কারো থেকে 4,000 টাকা এইভাবে নিয়ে নিছে। এইভাবে প্রায় 1 লক্ষ টাকা করে প্রতি জন থেকে নিয়ে নিছে। তাতে হিসাব ধরলাম যে প্রায় 1 কোটি টাকার উপরে বা 1 কোটি টাকার উপরে তারা হাতিয়ে নিয়েছে এখানে। এই বিষয়ে আমি গত 6/8/2024 তারিখে আমি তৎকালীন পরিচালকের কাছে চিঠি লিখি। পরবর্তীতে নয়ন আর তৎকালীন পরিচালক কী সমঝোতায় কাছে জানি না, এটা পরে দেখলাম যে এটা কোনো অ্যাকশনস নেন নাই। ইতিমধ্যে যখন আপনার জুলাই আগস্টের আন্দোলনের স্বৈর শাসক পতিত হয় তখন নয়ন গা ঢাকা দিয়ে দেয়। পরবর্তীতে আমরা জানলাম নয়ন সেখানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরে ঝাঁপিয়ে পড়ছিল তার সন্ধ্যাবন্ধা বাহিনী, এবং ইতিমধ্যে সে ওই বিভিন্ন মামলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরে যে হামলা করছে সেই মামলার আসামি। পরবর্তীতে নয়ন এই মেডিকেলকে নিয়ন্ত্রণ করার জন্যে তার ভগ্নিপতি এবং জৈনিক সুমন সে 71 টিভির পরিচয় দিয়ে বেড়াচ্ছে, তার আত্মীয় এবং বিভিন্ন লোকজনকে দিয়ে আবার মেডিকেলের নিয়ন্ত্রণ নেয়। এখন মেডিকেলের তার যে আমাদের অনুমতি ব্যতিরেকে যে সকল লোক মেডিকেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে যে সকল লোক ঢুকিয়ে রাখছে এরা অ্যাকচুয়ালি কেউই আমাদের কোম্পানির লোক নয় বা মেডিকেলের লোক নয়। নয়ন এদেরকে বিভিন্নভাবে পোশাক টোশাক দিয়ে এদের থেকে কার থেকে কি টাকা পয়সা নিয়েছে কিনা আমি জানি না, কারণ এটা আমাকে জিজ্ঞেসও করে কেউ টাকা দেয় না আর আমাদের কিছু নাই। আর বিশেষ করে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোনো প্রকারের আর্থিক লেনদেন করতে পারবে না। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু প্রয়োজন হয় সেখানে আমাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানের মানে জরুরি যার সঙ্গে যোগাযোগ করবে তার নাম মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমাদের একটা নোটিশ বোর্ডেও টানানো আছে। দেখুন এখানে যদি কেউ চাকরি সংক্রান্ত বিষয় টাকা পয়সা লেনদেন করে বা কোনো চাকরির বিষয়ে যদি কারোর কোনো ইনফরমেশন দরকার হয় আমরা কোম্পানিতে মানে আমাদের কোম্পানির মাধ্যমে রংপুর মেডিকেল কিংবা অন্য জায়গায় আমরা লোক নেব কিনা সেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, বা যারাই চাকরি প্রত্যাশী তারা আমাদের থেকে যোগাযোগ করবে, আমাদের থেকে অনুমতি নিয়ে বা আমাদের এখানে যদি আয়সা যোগাযোগ করবে, আমাদের এখানে যদি ভ্যাকেন্সি থাকে তারপর যেই পদের জন্য নেবে সেই পদের জন্য যদি তার ক্রাইটেরিয়া ফুলফিল করে তার শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আমরা নেব। চাকরিতে কতগুলি প্রসিডিউর আছে, আমাদেরকে যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের দলিল এবং শিডিউল অনুযায়ী নিয়োগ করে থাকেন, তাদের মানে কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী যদি আমরা ফুলফিল করি তাহলে আমাদের কোনটা মানে সফলতম হইলে আমাদেরকে নেন, আর যদি না হয় তাহলে আমাদেরকে আমরা নন রেসপন্সিভ করে দেয়। তদ্রুপ যিনি চাকরি নেবেন আমাদের মানে সেবা গ্রহণকারীরা যেভাবে আমাদের জনবল সরবরাহের জন্য ক্রাইটেরিয়া আরোপ করে দেন, শর্ত আরোপ করে দেন, তদ্রুপ আমাদেরও অনুরূপ জনবল সরবরাহের ক্ষেত্রে সেই সকল জনবলের আমরা অভিজ্ঞতা সম্পন্ন সেরকম শিক্ষাগত যোগ্যতা ফিজিক্যাল ফিটনেস তারপর 2 জন ম্যান গ্যারান্টি নিয়ে আমরা জনবল নিয়োগ করে থাকি। এখন
কেউ কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে লেনদেন করে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে প্রতারিত হলে এই দায় দায়িত্ব আমরা নিব না। আর আমরা এটা তো আমাদের বলাই আছে যে এই দায় দায়িত্ব আমাদের ঘাড়ে পৌঁছবে না বা বর্তাবে না। সেজন্যে এখন যেটা হলো যে আমি আজকে খুবই আহত, 71 টিভিতে একটা নিউজ দেখলাম, সেখানে আমাদের গালফ সিকিউরিটির দায়িত্ব অবহেলার জন্য, এবং দেখলাম যে ওখানে একটা শিরোনামে দেখলাম যে আমাদের 8-10 মাসের বেতন না দিয়ে আমরা কর্মী ছাঁটাই করতেছি এবং কত কিছু ব্রাউন কালারের পোশাক পরিহিত ছেলেদের দেখলাম। দেখুন, এই বিষয়ে আমার জন্য আমি বর্তমান পরিচালক মহোদয়ের কাছে আমি এসেছি। যখন দেখলাম যে স্যার ব্রিগেডিয়ার জেনারেল, তখন আমি সাহস পেয়েছি, স্যারকে বলছি স্যার চুক্তি অনুযায়ী আমাদের কোম্পানিকে কাজ করার সুযোগ দেন, চুক্তি অনুযায়ী আমরা যাতে করে আমরা কাজ করতে পারি সেই স্বাধীনতা দেন। এখানে দেখতে হবে যে এটা হলো নো ওয়ার্ক নো পে মেথডটাই হলো, আউটসোর্সিং হলে কাজ করলে পয়সা আছে, কাজ না করলে পয়সা নেয়। তো এখানে যে সকল ছেলেদের গুরুতর অভিযোগ আছে, আমি যখন দেখলাম যে হসপিটালে আমাদের অব্যবস্থাপনা এবং বিভিন্ন ক্লিনিং সার্ভিসের অবস্থা খুবই খারাপ, অনেক সাংবাদিক ভাইরা আমাকে ফোন দিয়েছে, অনেক দর্শনার্থীর আত্মীয় স্বজনরা আমাদের নাম্বার নিয়ে ফোন দিয়েছে, তখন আমরা জেনে আমি আমাদের ম্যানেজার অপারেশনকে পাঠিয়েছি। ও প্রায় 15 দিন ধরে মেডিকেলে স্টে করে একটা জরিপ সার্ভে করে দেখলো যে এখানে দীর্ঘদিন ধরে শুধু সাইন করে যাচ্ছে, বাট তারা ডিউটি করে না। এই নয়নের লোকগুলি তারা এই দালালি বাটপাড়ি এখান থেকে পেশেন্টদেরকে নিয়ে বিভিন্ন আপনার ক্লিনিকে পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন রুগীদের থেকে টাকা নিচ্ছে, রুগীদেরকে হ্যাসেল করতেছে।